সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালে আমি চলে এসেছি বারান্দায় আমার এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে দেখার জন্যে। এই ছোট ছোট গাছগুলো আমার মনে অনেকটা আনন্দ দেয় আর অনেকটা জায়গা করে নিয়েছে। এই যে রঙ্গন গাছটা দেখছো, এই রঙ্গন গাছটা প্রথমেই কিছু কুড়ি ছিল, সেই কুড়ি দিক থেকে বেশ কিছু ফুল হলো। সেই ফুলগুলো অল্প কিছুদিনের মধ্যে ঝরে গেল, তারপরে এখনও সে ফুল আর দেয়নি। দেখা যাক আবার কিছুদিন পরে ফুল দেয় কিনা, সেই অপেক্ষায় আছি। প্রতিদিন সেটা আমি দেখতে আসি। তারপর সাদা ফুল গাছগুলো, সেগুলোও একটা একটা করে ফুল দিচ্ছে, আর প্রতিদিন আমি সেগুলো দেখছি আর ওদের আনন্দ উপভোগ করছি। তারপরে আমি বেল ফুলগুলো দেখলাম, বেল ফুলের কুড়িগুলো হয়েছে, ফুটবে হয়তো কিছুদিনের মধ্যেই। আর যেটা দেখাচ্ছি তোমাদের, গোবিন্দ জবা। গোবিন্দ জবাটার কাহিনী আমি ঠিক বুঝতে পারছি না। ও কখনো মনে হচ্ছে যে আর বাঁচবে না, আবার মনে হচ্ছে বেঁচে যাবে। কখনো কুড়ি হচ্ছে, আবার কুড়ি ঝরে যাচ্ছে, আবার কুড়ি থেকে একটু ফুলও ফুটছে কোনো কোনো সময়। আর অ্যালামন্ডা গাছটা, সেটাকে তো ছাদে রেখে আসা হয়েছে। প্রচণ্ড কষ্ট, জল পাচ্ছিল না, সেই কারণে জল দেওয়ার জন্যে, রোদ দেওয়ার জন্যে ওকে বাইরে ফাঁকায় রেখে আসা হয়েছে। ও বাইরে ছাড়া ঘরে থাকতে চায় না আমার মতো। আমিও যেমন বাইরে থাকতে চাই, ঠিক সেরকম বাইরেই থাকতে চাই। তা সেই কারণে ওকে বাইরে রেখে আসা হয়েছে। আর এই যে বাইরের বৃষ্টির পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে নিলাম। সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। দেখিয়ে নিয়ে ঘরে এসে যে রান্না চলছে, টগরি যে সমস্ত জোগাড় করে নিয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি। 2 পিস মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে, আলু কেটে রেখেছে মাছের জন্যে, পেঁয়াজ কেটে রেখেছে, ওটা পাস্তা হবে। আর এখানে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পটল দিয়ে নাজনের ডাঁটা হচ্ছে। আর এই যে বাটা মাছগুলো দেখছো, এই বাটা মাছগুলো আমাদের দুজনার জন্যে হচ্ছে, আর ওই মাছ দুটো বুবাই আর মেঘার জন্যে হচ্ছে। এই আমাদের আজকে রান্না। আর ডাল ভাজা, এ তো কমন জিনিস, সে তো জানোই হবে। আর ভাত তো আছেই। এই রান্না আমাদের আজকের রান্না এগুলো। আর এরপর সৌরভরা আসার কথা আছে। কাঠের যে সমস্ত কাজগুলো হবে, আমি বলেছিলাম সামনে একটা শোকেস হবে, মেঘাদের ঘরে একটা নিচে মানে শোকেস করা হবে, যাতে ও সবসময়কার জামা কাপড়গুলো রাখতে পারে। কারণ ওগুলো রাখার জায়গা নেই, মানে জায়গা হয় না, ওর চেয়ারেই থেকে যায়। এবার আর সেটা থাকবে না, ঘরটা বেশ ঢাকা থাকবে, ভালো লাগবে দেখতে। সেই কারণে ওর ঘরে ওটা করে দেওয়া হলো। আর যে এবার এখানে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছি। পাস্তা রান্নার পর আমি বাটা মাছটা, প্রথমে ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব, কিন্তু তারপর আর সর্ষে পোস্ত দিয়ে করা হলো না, কারণ পোস্ত ছিল না। পোস্ত আর বাজার থেকে বুবাইয়ের বাবা আনতে গেল না, বললো আমি এখন আর যাবো না, কারণ অন্য কাজ ছিল। সেই কাজগুলো না সেরে নিলে, ওর যে কাজ, স্কুলের কাজ বলছি, ওর যে স্কুলের কাজ, সেগুলো যদি সেরে না নিত, তাহলে মানে সৌরভরা চলে আসলে, সৌরভ মানে যে আমাদের কাঠের ডিজাইন কাজ এই সমস্ত করে, তা ওর নাম সৌরভ, ভীষণ ভালো ছেলে। তা ওর সেই কারণে ও চলে আসলে আর ওর নিজের কাজগুলো করতে পারবে না, তাই নিজের কাজগুলো আগে গুটিয়ে নিল। তাই পোস্তটা আর আনতে পারলো না। আমি বললাম ঠিক আছে, পোস্ত তোমাকে আনতে হবে না, আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে বাটা মাছটা করে নিচ্ছি। আর যদি সৌরভ আসে, ওরা কাজ মানে আসে, বৃষ্টি পড়ছে তো বুঝতে পারছি না আসবে কি না, যদি আসে তাহলে আমি আরও মাছ ফ্রিজে আছে, সেগুলো বের করে ভেজে ঝোলের, ওই যে ঝোলটা হয়েছে সেই ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে দেব। এরকম বললাম যে এখন আর বেশি মাছ রান্না করব না, ওরা আসুক দেখি, তারপরে মাছ রান্না করব। তারপরে ওরা তো চলে আসলো, আর আমি মাছ রান্না করেও ছিলাম, পরে ভাতও করেছিলাম, এগুলো সব করেছিলাম, ওদের খেতে টেতে দিয়েছি দুপুরবেলায়। একটা মানুষ আসবে সেই কারণে, আর ওরা মানে বেশি দিন তো করবে না, একদিন থেকেই কাজ করবে। সামনের ফ্ল্যাটটা ফাঁকা ছিল, তাই ওখানে থেকেই কাজ করেছে। তা মাছটা রান্না করার পর, আর রান্না করার পরে আমি না, আগে পাস্তাটা রান্না করে নিয়ে তারপরেই মাছটা রান্না করেছিলাম। তা এর আগে আমি পাস্তা রান্না করতাম, পাস্তা রান্নার কোনো টেস্ট হতো না, মানে সত্যি কথা আমি রান্নাটা হয়তো করতে পারতাম না, সেই কারণেই ভালো লাগতো না। আমি এর আগে বলেছি যে পাস্তাটা কিভাবে রান্না করতে হয় আমি জানতে চেয়েছিলাম, তো আমাকে বলে দিয়েছিল, কিন্তু তারপরেও আমি পাস্তা রান্না করে কিছুতেই তার মানে টেস্ট কিছুতেই আমি আনতে পারতাম না। হয়তো আমার রান্নারই ফল ছিল। তারপরে আমি আস্তে আস্তে যে না, সবাই করে পাস্তা, খেতে ভালো লাগে, অথচ আমি রান্না করলে কেন ভালো লাগবে না।
আমি 2 দিন করলাম, ভালো লাগলো না। তারপরে বোনদের বাড়িতে গিয়ে দেখলাম ওরা একটা মানে রেডিমেড পাস্তা নিয়ে এসেছিলো, সেটা রান্না করে দিল। সত্যি সেটা খেতে খুব সুন্দর লাগছিল। তারপরে বাড়ি এসে আমি নিজের মতো করে আমি দেখলাম যে কারোর কথা শুনবো না, আমি আমার মতো করেই করব। সেই হিসেব করে প্রথমে ডিমগুলো ভেজে তুলে রাখলাম, ঝুড়ির মতো করে ভেজে তুলে রাখলাম। তারপরে সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে আমি যে পাস্তাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, আর ডিমও দিয়ে দিলাম। আর একটা আমি কাজ করলাম সেটা হচ্ছে পাস্তা সেদ্ধর যে জলটা ছিল, আমি বেশ খানিকটা পাস্তা সেদ্ধর জল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। না হলে যে পরিমাণ ঝরঝরে হয়ে যায় সেটা হয়তো খেতে ভালো লাগে না। আর আজকে একটু গ্রেভি আছে, একটু মানে রসা টাইপের গ্রেভি মতন আছে, সেই জন্য খেতে ভালো লাগছে। খুবই ভালো হয়েছিল টেস্টটা। বুয়াই বললো মা খুব সুন্দর হয়েছে খেতে, মেঘাও বললো খুব ভালো হয়েছে। তা সবাই মিলেই আমরা খেলাম, বুয়াইয়ের বাবা খেলো। কিন্তু যেটা হয়েছিল, মাসির জন্য কোটোতে তুলে রেখে বললাম নিয়ে যেতে, মাসি ভুলে গেল। আর একদম ভুলে গেছিলো। আর টগরিকে বললাম, টগরি তো দাঁড়ানোর সময় ছিল না, মেয়ের স্কুলের ছুটি হয়ে যাবে, সেই জন্য টগরি তাড়াতাড়ি চলে গেল। তাই ওদেরকে আর দেওয়া হলো না, আমরাই নিজেরা খেয়ে নিলাম। এরপর আমি মাছটা রান্না করলাম। যে মাছটা বললাম সর্ষে পোস্ত দিয়ে করব, কিন্তু সর্ষে পোস্ত দিয়ে বুয়ার বাবা তো নিয়ে আসলো না সর্ষে পোস্ত, এমনি রান্না করে নিলাম, পেঁয়াজ রসুন দিয়েই মাছটাকে রান্না করে নিলাম। তা বেশ মানে সুন্দর টেস্ট হয়েছিল। আর সৌরভরা আসবে কেন, এর আগে তোমাদের আমি বলেছিলাম আমাদের ঠাকুর ঘরে একটা শোকেস হবে। আর যেটা মানে যে জানলাটা গ্যাপ আছে ওখানটায় জানলা করবে বলেছিল, যে তাহলে ঠাকুর ঘরের যে আলোটা সেই আলোটা ডাইনিংয়ে আসবে, এরকম একটা কথা আমাদের ঠিক ছিল। সেই কারণে আমরা ওই জায়গাটা গ্যাপ রেখেছিলাম। কিন্তু পরে দেখছি জায়গাটা গ্যাপ রাখাতে বা জানলা করলে ওই জায়গাটাতে যদি জানলা করা হয় ওখানে, তাহলে ঘরটা দেখো মাছটা রান্না হচ্ছে, বাটা মাছটা। আর মানে যদি ওইভাবে ওখানে ঘর মানে জানলাটা রাখা হয়, তাহলে ওই ঘরটার কোনো আবরু থাকছে না, বা ওটাকে ঘরও মনে হচ্ছে না, মানে একটা কীরকম যেন কীরকম একটা লাগছে, ঠিক ভালো লাগছে না, ম্যাচ করছে না। সেই কারণে ওই জায়গাটা ঢেকে দেওয়া হবে। এবার ঢেকে দিলে কিভাবে ঢাকা হবে না, শোকেস করে ঢাকা হবে। তা শোকেসটা নিয়ে আমি আলোচনা করেছিলাম, বাইরের দিকে করব না ভেতর দিকে করব। তা আমার ইচ্ছা ছিল প্রথম থেকে বাইরের দিকে, ভেতর দিকেই কাঁচটা দিয়ে করব। তার কারণ আমার মাথায় ঢুকেছিল যে কাঁচটা বাইরের দিকে থাকলে হয়তো কোনো কারণে ধাক্কা লেগে বা কোনো বাড়ি লেগে বা কিছু কারণে প্রথম কথা ভেঙে যেতে পারে। আর ওটা যদি বাইরে দিকে করি তাহলে ওটা আমাকে সবসময় গুছিয়ে রাখতে হবে, ভালো ভালো শোপিস রাখতে হবে। এবার কখন কোন বাচ্চা আসে কি হয় তা জানি না, যে কোনো কারণে ওটা কাঁচটা হয়তো খুললো, শোপিসটা বের করা হলো, সেটা হাত থেকে পড়ে গেল, ভেঙে গেল, কে কীরকম আমি তো জানি না না। এবার বাইরে থাকলে সবসময় গুছিয়ে রাখতে হবে। আমি ওই দেওয়ালটাও কোনো ডেকোরেশন করতে পারবো না, কারণ সোফার পেছনের দেওয়াল সবসময় মানুষ ডেকোরেশনই করে রেখে দেয়, ভালো লাগে দেখতে, তা আমি সেটা ডেকোরেশন করতে পারবো না। সেই জন্য আমি বিভিন্ন রকম চিন্তা করে, মানে সব রকম চিন্তা করে আমি ওই সামান্য শোকেসটা, ছোট্ট একটা শোকেস, আগেকার দিনের বাড়িতে যেরকম থাকতো, এখন ওই বাড়িতে এই ধরনের শোকেস থাকে না, একদম নেই। কিন্তু আমি সেই জন্য ওটাকে শোকেস মতো করে আর ওই কাঁচটা ভেতর দিকে করলাম, ঠাকুর ঘরের ভেতর দিকে, যাতে ঠাকুরের জিনিসপত্রগুলো আমি ওখানে রাখতে পারি। ধরো ধূপকাঠি নিয়ে আসা হলো, ঠাকুরের মানে কিছু জিনিস নিয়ে আসা হলো, বা যে সমস্ত ঠাকুরের থালা বাসন, আমি অনেক সময় কিছু কিছু থালা বাসন বাইরেই রাখি যেগুলো হুট করে নেওয়া যায়, সেই সমস্ত থালা বাসনগুলো আমি ওখানে রাখলাম। পাথরেরগুলো, পেতলের বেশ কিছু জিনিস আমি এমন জায়গায় রাখলাম যে সবসময় আমাকে আলমারি খুলে টেনে হিচড়ে বের করতে হবে না। সেই কারণে এটা আরও বেশি করে করা হলো, যে ওটা ওইভাবে করা, মানে ওইভাবেই আর কি সেট হলে দেখতে ভালো লাগবে। আর ঠিক তার সঙ্গে মেঘাদের মানে বুবাইদের যে ঘর, বুবাইদের ঘরে নিচে কোনো কিছু ছিল না, মানে সবসময় জামা কাপড় রাখার জন্য কোনো জায়গা ছিল না, সেই কারণে ওখানে একটা শোকেস করা হলো। তা এগুলোর যদি না করা হয়, আমাকে তো এটা ভাবতে হবে, যে অনেক দিন থেকেই ভাবছি যে ওর জামা কাপড় রাখার, সবসময় জামা কাপড় রাখার জায়গা নেই, চেয়ারে রেখে দেয় ভাঁজ করে, এটাতে একটু অসুবিধে হয়, লোকজন আসলে একটু দেখতে অড লাগে, ভালো লাগে না। তখন ওকে পুরো যে ওয়ার্ড্রপে বড় জামা কাপড়, মানে বড় ওয়ার্ড্রপে যে ভালো জামা কাপড় আছে তার মধ্যেই হয়তো ওগুলোকে রাখতে হয়। আর একটা ব্যাপার, এই আলনায় নিয়ে এসে রাখা, এটা ওর পক্ষে সম্ভব না, কারণ ওই ঘর থেকে এসে এই ঘরে রাখা হয়তো অসুবিধে হয়,
প্রথম প্রথম রাখতো, কিন্তু এটা অসুবিধে হয় বলে এখন আর রাখে না, এখন ওখানেই রাখে। মানে ওই ঘর থেকে এসে এই ঘরে জামা কাপড় খোলা পাড়া, কখন কে এ ঘরে থাকছে বসছে অসুবিধে, এবার নিজের ঘরে সেখানে জামা কাপড় খোলা পাড়া বা রাখা এটা একটা সুবিধা। সেই কারণে আমি ওইখানে, আর এই মানে সমস্যাগুলো তো আমরাও ফেস করে এসেছি, সেই কারণে আমরা জানি যে কিভাবে এই সমস্যাগুলো থেকে উদ্ধার পেতে হয় বা এই জায়গাটা এরকম হলে ভালো লাগে। এই জিনিসটা আমার অনেক দিন থেকে মাথায় কাজ করছিল যে জায়গাটা কিভাবে কি করা যায়। আমি হয়তো মাথায় কাজ করে সবসময় বলে ফেলি না যে হবে কি হবে না, সেই কারণে বলা হয় না, আবার কোনো সময় বলেও ফেলি। তারপরে আমি যখন এটা হবে তখনই আমি ওর বাবাকে বললাম তাহলে এটা যখন হবে, আর রান্নাঘরে আমার একটা বড় ওয়ার্ড্রপ করার ইচ্ছে আছে, সেটা দেরি আছে কারণ ওটা 30-40 হাজার টাকা খরচ আছে বলে এখন হলো না। তা যখন আমি তাই বললাম যে যখন এই ছোট শোকেসটা হবে তাহলে মেঘাদের ঘরে যে টিভি ইউনিটটা আছে তার নিচে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা একটা ছোট্ট একটা আলমারি মতো করে দাও, তাহলে ওই জায়গাটা একটা আলমারি মতো হলে পরে ও সবসময়কার জামা কাপড়গুলো রাখার সুবিধা হবে। তখন ওর সবসময়কার জামা কাপড়গুলো রাখা অনেকটা সুবিধে হবে। তা এগুলো আমরা যখন শ্বশুরবাড়িতে ছিলাম সেই সময় সেই যুগ আর এই যুগ অনেক আলাদা। এখন একটা একটা ঘরের মধ্যে সব, তখন যখন এরকম জামা কাপড় লাট হয়ে থাকতো হয়তো একটা কোনায় রেখে দিতাম বা কোনো জায়গায় ভাঁজ করে রেখে দিতাম, অনেক মানে অন্যরকম বাড়িঘর ছিল আর সেখানে এই সমস্ত ব্যাপারগুলো ছিলও না। কিন্তু এখন সময় পাল্টিয়েছে, একটা ঘরের মধ্যেই মানুষকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। যদিও আমরাও যখন ছিলাম আমাদেরও বিয়ের পর ওই একটা ঘরই ছিল, একটা ঘরেই সমস্ত কিছু গুছিয়ে রাখতাম। কিন্তু মানুষের এখন যে পরিমাণ জামা কাপড় বা জিনিসপত্র যে পরিমাণ হয়েছে, আগে তো সেই পরিমাণ জামা কাপড় ছিল না। ওই একটা একটা জামা, দুটো কাপড়, সবসময় দুটো শাড়ি বাড়িতে পরতাম, একটা শাড়ি কেচে দিতাম, একটা শাড়ি পরতাম, শাড়ি পরতাম তখন, আর একটা দুটো সায়া দুটো ব্লাউজ, এই তো ছিল। স্নান করে ওটাই ধুয়ে ছাদে মেলে দিতাম, ওটাই শুকিয়ে যেত, সকালে ঘুম থেকে উঠে ছেড়ে একটা পরতাম, যেটা সকালে ছাড়তাম সেটা ধুয়ে কেচে মেলে দিতাম, আবার শুকিয়ে যেত সেটাই আবার স্নান করে উঠে পরে নিতাম। মানে এর বেশি তো জামা কাপড় ছিল না, একদমই ছিল না। আমার বিয়ের পর তো কোনো শাড়িই ছিল না, দুটো শাড়ি ছিল যেটাকে মিনু সিল্ক বলতো, সেই সময় মিনু সিল্ক বলে প্রচুর মানে খুব উঠেছিল মিনু সিল্ক। তা আমি আগে কাজের কথাগুলো বলে নিই। এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেবেলায় সন্ধেটা দিলাম দেখলে, আর সৌরভরা কাজ তো শুরু করে দিয়েছিল, তোমাদের কাজও একটু দেখিয়ে দিলাম যে কি কাজ করছে ওরা। আর সামনের ফ্ল্যাটের ঘরগুলো ফাঁকা ছিল, ওই ঘরেই ওরা কাজ করছে আর ওখানেই ওরা ছিল রাত্রে, পরের দিন মানে কাজ করে তারপরে বাড়ি যাবে। তা সেই কারণে সন্ধে হয়ে গিয়েছিল বলে আমি আটাটা মেখে নিলাম, সন্ধে দিলাম, আটা মেখে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিয়ে আমি তারপরে সবজি কেটে নিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করব আর রুটিগুলো ভাজবো। তো রুটি ভাজতে ভাজতে আজকের ব্লগটা আমি শেষ করে দেব, তার কারণ আমি আলাদাভাবে তোমাদের সামনে এসে ব্লগ শেষ করার মতো কোনো সময় পাইনি, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম কারণ রাতে রান্না করেছি, সেই কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই তোমাদের সামনে আর আসতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে আমার রান্নার মানে রোজ নামচা আর কি, রান্না না মানে আমার ডেলি রুটিনের রোজ নামচা, যেটা বললাম আর কি, প্রতিদিনকার যে কাজ, দৈনন্দিন যে কাজ, আমি যে ব্লগটা তোমাদের দিয়েছি সেই ব্লগটা আমি তোমাদের বলে দিলাম যে আমি কি কি করেছি, এই ব্লগে কি কি আছে সেটা তোমাদের আমি শেয়ার করে দিলাম। সন্ধে দেওয়া, এরপরে আমার সবজি কাটা আছে, তারপরে আটাটা যেহেতু মেখে রেখেছিলাম একটু সুন্দর নরম হয়ে গেছে, তারপরে আমি সেটা রুটি ভেজে নিয়েছিলাম। তা এই পর্যন্তই আমি আজকে ব্লগ করেছি, ওই পর্যন্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর তারপরে আমি ব্লগটা শেষ করে দেবো রুটি ভাজতে ভাজতে। তা যেটা বলছিলাম, আগে আমাদের জামা কাপড় খুব কম ছিল যেটা বলছিলাম, কিন্তু এখন আমাদের জামা কাপড় যা, মানে আমার তো মানে প্রচুর জামা কাপড় এখন রাখার জায়গার খুব অভাব। আর আমি তো আর একটা কথা তোমাদের বলেছি, আমি একটু জুগিয়ে রেখে দেওয়া এই টাইপের মেন্টালিটির মানুষ, মানে একটা জিনিস বহুদিন ধরে রেখে দেওয়া এই মেন্টালিটির মানুষ, তাই মানে আমার আবার জমে যায় বেশি, বাসন বলো তারপরে জামা কাপড় বলো এই সমস্ত আমার জমে যায় বেশি, আলমারি ভর্তি হয়ে যায় বেশি, আমি ফেলতে পারি না প্রাণে ধরে, এটা আমার একটা স্বভাব। তো সেই কারণে মানে সেই করিমপুরে থাকার সময়কার যে সমস্ত শাড়ি সেগুলো আমার এখনও প্রায় আছে, তাই এখন আমি আলমারি খুললে আমার হয়তো অনেক শাড়ি, তার মধ্যে অর্ধেকের বেশি শাড়ি সব করিমপুরে থাকার সময়কার। আর তার মানে ওই যে বললাম জুগিয়ে রাখা, ধরে রাখা, জমিয়ে রাখা, এই জিনিসটা আমার ভেতরে আছে বলেই হয়তো এত জমে যায় আমার। আর আমার এই স্বভাবটা কিন্তু আগাগোড়া, আজ বলে নয়,
সবসময় মনে হয় যে এটা চলে গেলে তো চলেই গেল, এটার পরে যদি আর একটা আসে তাহলে একটা থেকে একটা হবে, কিন্তু আমার ভাগ্যটা এমনই, সেটা আমার হয় না যে আমার একটা থাকতেই আর একটা, সেটা হয় না। আমার যেটা চলেই যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি চলেই যায়। আমি কিনি ঠিকই প্রচুর জিনিস, কিন্তু আমার থাকে না। যেমন ধরো জমি, কৃষ্ণনগরে আমি জমি কিনেছিলাম, সে জমি আমার থাকেনি। ওই জমির পরেই যদি আমি আর একটা জমি কিনতাম তাহলে আমার হয়তো সেটা যদি থাকতো তাহলে আমার মানে ভালো লাগতো যে না আমার একটার পরে আর একটা বাড়তি হলো, কিন্তু সেটা হলো না। আবার এখানে এসে একটা ফ্ল্যাট কিনলাম, কলকাতায় এসে সেই ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটটার পরে আবার আর একটা ফ্ল্যাট কিনলাম, কিন্তু সেই ফ্ল্যাটটা আমি রাখতে পারলাম না। তার কারণ আমার এই পরের যে নতুন ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটার জন্য টাকার দরকার, সেই টাকার দরকারের জন্য আমাকে আগের পুরনো ফ্ল্যাটটা বিক্রি করতে হলো। এটাই হচ্ছে আমার ঘটনা। আমি দামি জিনিস, ভালো জিনিস, বেশি মূল্যবান জিনিস আমি প্রচুর পরিমাণ করতে পারি না। তার কারণ আমার ক্ষমতা খুব সীমিত, আমার আর্থিক ক্ষমতা আরও সীমিত, যার জন্য আমি যেটা করি, অল্প দামের মধ্যে যেটুকু করি সেটুকু আমি জুগিয়ে রাখা বা জমিয়ে রাখার চেষ্টা করি, যাতে একটার পরে আর একটা হয়। কিন্তু আমি বললাম তো, অতি মূল্যবান দামি জিনিস যেগুলো থাকলে, অ্যাসেট যেগুলো থাকলে আমার ভবিষ্যতে কাজে লাগবে, সেই জিনিস কিন্তু আমার একটার পর দুটো থাকে না। আমি কিনি, অনেক জিনিস কিনি, হয়তো ছোটোখাটো জিনিস অনেকই কিনি, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার সেই ছোটোখাটো জিনিসই একটার পর একটা আছে। হয়তো বাসন আমার 20টার জায়গায় 40টা আছে, কিন্তু যেটা থাকার দরকার, যে গহনা বলো বা বাড়ি বলো বা শাড়ি বলো, সেই জিনিস কিন্তু আমার বেশি নেই। যে এই কারণেই আমি হয়তো যেগুলো আমার ক্ষমতার মধ্যে, সেগুলোকে আমি, আমার আর্থিক ক্ষমতার মধ্যে সেগুলোকে আমি বেশি করে ধরে রাখার চেষ্টা করি, হয়তো এই মানসিকতা থেকেই করি। তাই যেটা বলছিলাম যে সেই কারণে আমার এত জামা কাপড়, এত শাড়ি কাপড়, এখন এত শাড়ি কাপড়, মানে সত্যি রাখার জায়গার খুব অভাব। কিন্তু একটা সময় ছিল, যে সময়টা শাড়ি ছিল না, বিয়ের পর বেড়াতে যাব যখন, হয়তো এই পরিস্থিতিটা অনেকেরই ছিল, আমার যেরকম পরিস্থিতি আমি বলছি, এরকম পরিস্থিতি হয়তো সেই সময় অনেকেরই ছিল। যেমন তো যেটা বলছিলাম যে শাড়ি, মিনু সিল্ক সেই সময় খুব ছিল। বিয়ের পর বেড়াতে যাব, মানে বেড়াতে যাওয়া তো কোনো আলাদা করে হানিমুন বলে কিছু ছিল না, আমরা মুকুটমণিপুর বেড়াতে গিয়েছিলাম, তাও দল, মানে বুবাইয়ের বাবার পুরো মানে বন্ধুর দল মিলে আমরা মুকুটমণিপুরে একদিনের জন্য পিকনিক করতে গিয়েছিলাম। সারা রাত বাসে গেলাম, গিয়ে সেখানে গিয়ে পিকনিক করলাম, পরের দিন আবার আসার সময় মাইথন এইগুলো মানে ঘুরে আসলাম। তা সেই সময় শাড়িই পরতাম, সেই সময় শাড়ি ছিল না। ওই মিনু সিল্ক আমি যখন যাই তখন দেখছি তাদের বন্ধুর বউরা, বুবাইয়ের বাবার বন্ধুর যে বউ, তারা সব কত ভালো ভালো শাড়ি পরছে, কি সুন্দর সুন্দর শাড়ি চেঞ্জ করছে, পরছে। আর আমি গিয়ে রাত্রে গেলাম যে শাড়ি পরে, সকাল থেকে রাত পর্যন্ত আর শাড়ি ছাড়লাম না, কারণ আমি শাড়ি নিয়ে যাইনি, আর শাড়ি চেঞ্জ করার মতন কোনো মানসিকতা নেই। যে শাড়ি আমি নিয়ে গেছি সেই শাড়ি, একই শাড়ি, দুটো মিনু শাড়ি আমি বিয়েতে পেয়েছিলাম, সেই মিনু শাড়ির একটা পরে গিয়েছিলাম আর একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি দেখলাম এদের যা শাড়ি কাপড়, সেই শাড়ি কাপড়ে আমার কাপড়টা আমি ছেড়ে যদি অন্য একটা শাড়ি পরি, আমার ঠিক এখানে ম্যাচ করবে না, তার থেকে আমার এটা চেঞ্জ না করাই ভালো। ঠিক সমস্ত ক্ষেত্রেই আমার সেটা হয়। গহনাগাটি সব জায়গায় দেখি সবাই কত গহনা পরে গেছে অনুষ্ঠান বাড়িতে, আমি গহনা পরি না। কেন জানো? আমার গহনা পরতে ভালো লাগে না এটা আমি বলবো না, ভালো প্রত্যেকেরই লাগে, গহনা থাকলে ভালো লাগে, এটা প্রত্যেকের লাগে, কিন্তু আমি গহনা কেন পরি না জানো? সেই পরিমাণ গহনা আমার নাই, যে পরিমাণ গহনা পরলে আমাকে আরও একটু বেশি হয়তো সবার মধ্যে মানিয়ে নিতে পারবো আর কি, সবার মধ্যে পাশাপাশি আমি দাঁড়াতে পারবো। কিন্তু আমি যখন দেখি যে আমার এই গহনাটা অন্যদের পাশে খেলবে না, সেক্ষেত্রে আমার নিজের মানুষকে অপমান করা হবে, তাকে হয়তো ছোট করা হবে, তার হয়তো কষ্ট হবে, সেই কারণে আমি এই গহনা পরি না। আমার যেটুকু আছে সেটুকুও আমি পরি না, সাধারণ ইমিটেশন পরে বা এটা ওটা পরে চলে যায়, তাতে লোকে মনে করবে, কিছু ভাববে না যে এ তো ইমিটেশন পড়েছে। কিন্তু সোনা যখনই আমি এতটুকু গলায় দেবো, কানে দেবো, লোকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করবে আর খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে, সেটা বড্ড বেশি খারাপ লাগে, খুব কষ্ট হয়। তাই সেই কারণে আমি এগুলো আর
পড়িও না, মানে পড়তেও চায় না, ভালো লাগে না সেটা বলবো না, কিন্তু এই কারণে পড়ি না। তো এগুলো বোঝানোর মতন লোকও নেই, আর বোঝার মতো লোকও নেই, তাই মনের কষ্ট মনেই থাকলো। আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।